প্রকৃত তথ্য আড়াল করে উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা বলে দাবি করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রকৃত তথ্য আড়াল করে উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা বলে দাবি করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের নিয়ে সদ্য সমাপ্ত এনইসি বৈঠক বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে বলে ধারণা ছিল কংগ্রেসের, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা লক্ষ্য করা যায়নি। বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিন সফরে তিনি বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন, উন্নয়নের সাগরে ভাসছে ত্রিপুরা, যার দেশের অন্যান্য উন্নত রাজ্যগুলিকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, আইন শৃঙ্খলাও এক ভালো স্থানে রয়েছে, সুশাসন চলছে ত্রিপুরায়। অর্থাৎ যেভাবে রাজ্যের মন্ত্রীরা দাবি করেন তারই সঙ্গ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সমবায়ের অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের প্রকৃত তথ্য আড়াল করে দাবি করে বলেন, রাজ্যের মানুষের বাৎসরিক গড় আয় ১,৭৭,০০০ টাকা। গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যার সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের কোনো সহযোগিতা না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে ভাষণ দিয়ে বলেছেন, আগামী ২-৩ বছরের মধ্যে রাজ্যের কৃষকদের আয় ৩০ গুণ বেড়ে যাবে। একই সাথে পানীয় জল নিয়ে কংগ্রেস মুখপাত্র কামান দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেন, রাজ্যে প্রায়ই পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে, অলিগলি সর্বত্র সংকট চলছে, মুখ্যমন্ত্রী কনভয় পর্যন্ত আটকে দিচ্ছে মানুষ। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন, রাজ্যে পানীয় জল ৮৭% মানুষের কাছে পৌঁছে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের দাবির প্রতিবাদ জানিয়ে বলা হচ্ছে, একটি সম্পূর্ণ ব্যর্থ প্রকল্প হলো জল জীবন মিশন। সম্প্রতি এনএসি পোর্টালে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে, গত ৬ বছরে ৮৫.৭ কোটি টাকা ১৩টি প্রকল্পের জন্য এনএসি মঞ্জুর করেছে। এর মধ্যে ব্যয় হয়েছে মাত্র ২১.৩৮ কোটি টাকা। আগামী ৩১শে মার্চ ২০২৫-এর মধ্যে এই প্রকল্পগুলি বাস্তবায়নের কথা ছিল, কিন্তু লক্ষ্য করা গেছে ৩টি প্রকল্প এখনো শুরুই হয়নি। এতে বোঝা যায় ত্রিপুরায় এনএসি কতটা কার্যকর হচ্ছে। এমনটাই বলে সমালোচনার ঝড় তুললেন তিনি। আরও বলেন, আলোচনায় রাজ্যের একটা অংশের মানুষের, বিশেষত নেশা কারবারি, মানব পাচারকারী সহ বিভিন্ন চোরাচালানকারী, জমির দালাল, নিগু মাফিয়া সহ সরকার ও শাসক দলের একটা অংশের নেতা কর্মী যে আর্থিক শ্রীবৃদ্ধি এই ৬.৫ বছরে যেভাবে বৃদ্ধি পেয়েছে তার উল্লেখ করেন। তার আলোচনায় এনএসি অধিবেশনে রাজ্যের সংবাদ মাধ্যমকে উপেক্ষিত করা, তাদেরকে আমন্ত্রণ না জানানোরও নিন্দা জানিয়েছেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ২৪শে ডিসেম্বর সর্বভারতীয় কংগ্রেস কমিটির সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের সম্মান বাঁচাওয়ের লক্ষ্যে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানোর জন্য দেশব্যাপী সর্বত্র জেলা শাসকদের অফিসে অভিযানের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করা হবে। কর্মসূচিটি রাজ্যের সব জেলায় সংঘটিত করা হবে। ২৬শে ডিসেম্বর জাতির জনক মহাত্মা গান্ধী কংগ্রেস দলের সভাপতির পদ অলঙ্কৃত করার ১০০তম বর্ষ উদযাপন কর্মসূচি করা হবে। ২৮শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস প্রতিপালনের কর্মসূচির অঙ্গ হিসাবে সারা রাজ্যে কংগ্রেস কার্যালয়গুলিতে পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শহীদ স্তম্ভে মাল্যদান, জওহরলাল মঞ্চ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সেবামূলক কাজ, রক্তদান করা হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। ৭২তম অধিবেশনটা যখন আমাদের রাজ্যে হচ্ছিল, তখন রাজ্যবাসীরা আমরা প্রদেশ কংগ্রেসও তাকিয়েছিলাম যে এই যে গৃহমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের এই যে উপস্থিতি, এর ফলে আমাদের রাজ্যে যে উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। রাজ্যে যে এখনো যে সমস্ত দুর্গম অঞ্চলগুলি রয়ে গেছে, সেই অঞ্চলগুলি, বিশেষত আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলির যে সমস্ত সমস্যাগুলি রয়ে গেছে, সেই সমস্যাগুলির আসল সমাধানের ক্ষেত্রে এই বৈঠক একটা কার্যকরী ভূমিকা পালন করে। এবং আমাদের রাজ্যে একটা বলা যায় সভ্যতার ক্ষেত্রে একটা বড় সমস্যা
হিসাবে চিহ্নিত হয়েছে, যেটা ওই রাজ্যের দেশের গৃহমন্ত্রীর কথা থেকে বেরিয়ে এসেছে। আমাদের রাজ্যটা নেশায় গ্রাস করে ফেলেছে, নেশার সাগরে ভাসছে। এ থেকে রাজ্যটাকে রক্ষা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই।